আখের রস খেতে খেতে ছেলে বলল, এই আখের রসের চেয়েও মিষ্টি তোমার সাথে জীবন কাটানো, আমি তোমাকে ভালোবাসি মা। শীতকালে আখ খেতে গিয়েছিলাম ছেলের সাথে। তাজা আখ কেটে রস বের করে খাচ্ছি। ছেলে আমার জন্য আখ ছিলে দিচ্ছে। রসে আমার হাত আঠালো হয়ে গেছে। সে আমার হাত পরিষ্কার করে দিল। আমি বললাম ধন্যবাদ। সে হাসল। তারপর একটা আখের টুকরো আমার মুখে দিয়ে বলল, মা, এই আখের রস যেমন মিষ্টি, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তেমনি মিষ্টি। আমি বললাম, তোর মুখে মধু। কিন্তু তারপরেই সে গম্ভীর হয়ে বলল, মা, আমি সত্যি বলছি। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়। তুমি আমার স্ত্রী হও। আমরা এই আখক্ষেতের মাঝেই একটা ঘর বানাব। আখের রসে আমার গলা শুকিয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়েন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলিমা সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম প্রতাপ সেন, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, ঋষাব আর তুর্য। ঋষাব ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তুর্য ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই গল্পটা শুরু হয় গত বছরের শীতের এক সকালে। আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম সবাই মিলে। প্রতাপের খুব ইচ্ছে ছিল আখ খাওয়ার। আমরা ৪ জন মিলে পাশের আখ খেতে গেলাম। ঋষাব বলল, মা, তুমি বসো, আমি তোমার জন্য আখ ছিলে দিচ্ছি। আমি একটা পাথরের উপর বসে রইলাম। ঋষাব একটা বড় আখ নিয়ে দক্ষতার সাথে ছিলতে শুরু করল। তার হাতের কাজ দেখে মনে হচ্ছিল সে অনেক দিন ধরেই এই কাজ করে আসছে। তুর্য আর প্রতাপ নিজেরাই কামড়ে কামড়ে আখ খাচ্ছে। আমি ঋষাবকে বললাম, তুই এত দক্ষতার সাথে আখ ছিলাস কোথায় শিখলি? ঋষাব হেসে বলল, মা, আমার মনে আছে ছোটবেলায় নানাবাড়িতে গেলে নানু আমাকে এভাবেই আখ ছিলে দিত। সেই থেকে শিখেছি। এই কথা বলার সময় তার চোখে একটা স্মৃতিকাতর ভাব। আমার মনেও পড়ে গেল, ঋষাবের নানু মানে আমার বাবা কত যত্ন করে ঋষাবকে আখ খাওয়াত। ঋষাব আমার কাছে এসে একটা সুন্দর করে ছিলানো আখের টুকরো দিল। আখটা এত মিষ্টি যে আমি অবাক হয়ে গেলাম। বললাম, বাহ, কি মিষ্টি! এত মিষ্টি আখ আমি অনেক দিন খাইনি। ঋষাব গর্বিত হয়ে বলল, মা, আমি সবচেয়ে ভালো আখগুলো বেছে বেছে এনেছি। তুমি যখন খুশি হও, আমিও খুশি হই। সে আরেকটা টুকরো আমার মুখের কাছে এনে বলল, আরেকটা খাও মা। দেখো, আমার হাতে আখের রস লেগে কি আঠালো হয়ে গেছে। আমি হাসতে হাসতে বললাম, আমার হাতেও তো একই অবস্থা। আমরা দুজনেই আমাদের আঠালো হাত দেখে হাসতে লাগলাম। তুর্য আমাদের দিকে তাকিয়ে বলল, মা, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা ছোট বাচ্চা। ঋষাব এবার আরও কাছে এসে আমার হাত তার হাতে নিয়ে বলল, মা, জানো, এই আখের রসে আমার হাত এতটা আঠালো হয়ে গেছে যে মনে হচ্ছে তুমি আমার হাত থেকে কখনো আলাদা হতে পারবে না। তার এই কথায় কেমন যেন একটা গভীর অর্থ ছিল। আমি একটু বিব্রত হয়ে বললাম, তোর বাবার সাথে তোর কত মিল। সেও এইভাবেই রোমান্টিক কথা বলত। ঋষাব একটু লজ্জা পেল, কিন্তু তারপরেই আবার গম্ভীর হয়ে বলল, মা, আমি সত্যি বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা শুনে আমার চোখে পানি এসে গেল। কত সহজ সরলভাবে ছেলে তার ভালোবাসার কথা বলল। আমি বললাম, আমিও তোকে অনেক ভালোবাসি রে। তুই তো আমার সবচেয়ে প্রিয় সন্তান। তুর্য তখনই আপত্তি করল, আরে মা, আমিও তো তোমার সন্তান। আমি হেসে বললাম, তুইও আমার সমান প্রিয়। তোরাও আমার ২ চোখের মণি। কিন্তু ঋষাব এবার আরও গম্ভীর হয়ে বলল, মা, আমি তোমাকে শুধু মা হিসেবে ভালোবাসি না। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার কোনো সমস্যা হলে, কোনো দুঃখ হলে প্রথমেই তোমার কথা মনে পড়ে। আমার হৃদয় ভরে গেল। এতদিন পর ছেলে এভাবে মনের কথা বলল। আমি বললাম, তুইও তো আমার সবচেয়ে কাছের মানুষ। তোর বাবার পরে তুই আমার সবচেয়ে বড় ভরসা। ঋষাব আরও কাছে এসে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমার একটা স্বপ্ন আছে। আমি স্বপ্ন দেখি যে আমরা এই আখক্ষেতের মাঝেই একটা ছোট্ট ঘর বানাব। সেখানে তুমি, আমি, তুর্য আর বাবা সবাই মিলে থাকব। কোনো চিন্তা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। শুধু এই আখের মতো মিষ্টি জীবন। এই কথা শুনে আমার মন কেমন করে উঠল। এমন একটা সুন্দর স্বপ্নের কথা শুনে আমার কেমন যেন লাগল। আমি বললাম, সত্যিই সুন্দর স্বপ্ন। কিন্তু জীবনে তো অনেক বাস্তবতা আছে। ঋষাব জোর দিয়ে বলল, মা, স্বপ্ন দেখতে তো কোনো দোষ নেই। আমি চাই আমাদের পরিবারটা সবসময় এভাবেই একসাথে থাকুক।
তোমার সাথে, বাবার সাথে, তুর্যের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে খুবই মূল্যবান। আমার গলা কেমন শুকিয়ে গেল। এমন একটা আবেগঘন মুহূর্তে হঠাৎ করেই তুর্য দূর থেকে চিৎকার করে বলল, মা, মা। ঋষাব ভাই, বাবা, এদিকে তাড়াতাড়ি এসো। আমরা সবাই চমকে উঠলাম। তুর্যের গলার স্বর শুনে মনে হচ্ছিল সে কিছু একটা দেখেছে। আমরা দৌড়ে তুর্যের কাছে গেলাম। দেখি সে আখক্ষেতের একেবারে ভেতরের দিকে দাঁড়িয়ে আছে, আর তার হাতে একটা পুরনো ধাতব বাক্স। প্রতাপ জিজ্ঞেস করল, এটা কোথায় পেলি? তুর্য উৎসাহিত হয়ে বলল, বাবা, আমি একটা আখের গোড়া খুঁড়ছিলাম, হঠাৎ দেখি মাটির নিচে এই বাক্সটা চাপা। আমি সাবধানে তুলে এনেছি। বাক্সটা দেখতে খুবই পুরনো। পুরো গায়ে মরিচা ধরে গেছে, কিন্তু তবুও এটা বেশ শক্ত। আমি বললাম, এটা দেখতে তো অনেক পুরনো। ঋষাব বাক্সটা হাতে নিয়ে বলল, মা, এটার উপরে কিছু লেখা আছে। দেখো, এখানে খোদাই করা আছে, সাবিত্রী দেবী 1945। আমি অবাক হয়ে বললাম, সাবিত্রী দেবী? এই নামটা তো আমার মনে আছে। আমার ঠাকুরমা আমাকে বলেছিল, আমাদের পূর্বপুরুষদের মধ্যে একজন সাবিত্রী দেবী নামে কেউ ছিল। সে নাকি খুবই বুদ্ধিমতী ছিল। প্রতাপ বলল, তাহলে এটা আমাদের পূর্বপুরুষেরই কিছু হতে পারে। চলো খুলে দেখি কি আছে। বাক্সটার একটা পুরনো তালা ছিল, কিন্তু অনেক বছরের মরিচায় সেটা খুবই দুর্বল হয়ে গেছে। প্রতাপ একটু জোর দিতেই তালাটা ভেঙে গেল। বাক্স খুলে আমরা যা দেখলাম সেটা আমাদের সবাইকে অবাক করে দিল। ভেতরে কিছু পুরনো কাগজপত্র, হলুদ হয়ে যাওয়া চিঠি, কিছু সোনার গয়না আর একটা চামড়ার মোলাটে মোড়ানো ছোট্ট ডায়েরি। তুর্য উৎসাহে বলল, বাহ, এত একেবারে গুপ্তধনের মতো। ঋষাব ডায়েরিটা হাতে নিয়ে সাবধানে খুল। প্রথম পাতায় সুন্দর হাতের লেখায় লেখা, আমার প্রিয় নাতিনাতনীরা, যদি কোনোদিন এই ডায়েরি তোমাদের হাতে আসে, তাহলে জেনো যে আমি তোমাদের জন্য একটা বিশেষ উপহার লুকিয়ে রেখেছি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এটা সত্যিই আমাদের পূর্বপুরুষের লেখা। আমার চোখে পানি এসে গেল। কত বছর পর আমাদের পরিবারের একটা পুরনো নিদর্শন পেলাম। প্রতাপ পরের পাতা পড়ল, আমি জানি জীবনে অনেক সময় অনেক কষ্ট আসে, কিন্তু পরিবারের ভালোবাসা আর একটাই সব কষ্ট জয় করতে পারে। আমি তোমাদের জন্য যা রেখে গেছি সেটা শুধু টাকা পয়সা না, সেটা আমাদের পরিবারের ইতিহাস, আমাদের শিখদের পরিচয়। তুর্য জিজ্ঞেস করল, কি লুকিয়ে রেখেছে বলো তো? ঋষাব পরের পাতা পড়ল, এই আখক্ষেতেই কোথাও লুকানো আছে আমার সব সম্পদ আর পারিবারিক ইতিহাস। কিন্তু সেটা খুঁজে পেতে হলে তোমাদের কিছু ধাঁধার সমাধান করতে হবে। এই ধাঁধাগুলো আমি এমনভাবে বানিয়েছি যে শুধুমাত্র আমাদের পরিবারের কেউ এর সমাধান করতে পারবে। আমি উৎসুক হয়ে বললাম, কি ধরনের ধাঁধা? ঋষাব পরের পাতা উল্টে পড়ল। প্রথম ধাঁধা, যেখানে আখের রস সবচেয়ে মিষ্টি, যেখানে মাটি সবচেয়ে নরম, যেখানে সূর্যের আলো সবচেয়ে বেশি পড়ে, আর যেখানে আমার প্রিয় নাতিনাতনীরা সবচেয়ে বেশি হাসে, সেই জায়গার 5 গজ উত্তর পূর্ব দিকে খুঁজবে। আমরা 4 জন মিলে আখক্ষেতের চারদিকে ঘুরতে লাগলাম। প্রতাপ বলল, কোন জায়গার আখ সবচেয়ে মিষ্টি বলো তো? তুর্য বলল, আমার মনে আছে, আমি যেখানে প্রথম আখ খেয়েছিলাম সেখানেই সবচেয়ে মিষ্টি লেগেছিল। ঋষাব বলল, আর আমি যেখানে মায়ের জন্য আখ ছিলেছিলাম সেখানের আখও খুব মিষ্টি। আমি বললাম, চলো সেই জায়গাগুলো দেখি। আমরা প্রথমে তুর্যের বলা জায়গায় গেলাম। সেখানের মাটি সত্যিই নরম, আর সূর্যের আলোও সরাসরি পড়ছে। কিন্তু আমরা সবচেয়ে বেশি হেসেছি কোথায়? ঋষাব বলল, মা, আমাদের সবচেয়ে বেশি হাসি এসেছিল যখন আমরা দুজনে আমাদের আঠালো হাত নিয়ে হাসছিলাম। সেই জায়গাটা খুঁজে বের করলাম। প্রতাপ সেখান থেকে একটা কম্পাস দিয়ে 5 গজ উত্তর পূর্ব দিকে মাপল। তুর্য একটা কোদাল নিয়ে সেই জায়গায় খুঁড়তে শুরু করল। আমি আর ঋষাব সাহায্য করতে লাগলাম। প্রায় আধ ঘণ্টা খোঁড়াখুড়ির পর তুর্যের কোদালে একটা শক্ত কিছু লাগল। আরও সাবধানে খুঁড়ে দেখল, একটা বড় পাথরের নিচে একটা কাঠের বাক্স। বাক্সটা বের করতে আমাদের 4 জনেরই সাহায্য লাগল। বাক্সটা খুলে দেখি ভেতরে আরেকটা চামড়ার প্যাকেট, একটা পুরনো চাবি, কিছু রূপার গয়না আর আরেকটা চিঠি। ঋষাব চিঠিটা পড়ল, বাহবা, তোমরা প্রথম ধাঁধার সমাধান করতে পেরেছ। এবার দ্বিতীয় ধাঁধা শোনো। আমি প্রতিদিন যেই গাছের ছায়ায় বসে তোমাদের দাদুর জন্য অপেক্ষা করতাম, যেই গাছের নিচে আমি তোমাদের বাবা মায়েদের নিয়ে খেলা করতাম, সেই গাছের 3 নম্বর শিকদের নিচে একটা লোহার বাক্স আছে। এই চাবি দিয়ে সেটা খোলো। আমি চিন্তা করতে লাগলাম। আখক্ষেতের মধ্যে তো একটাই বড় গাছ আছে, একটা পুরনো আম গাছ। সেই গাছটা দেখতেই খুব পুরনো। নিশ্চয়ই সেটাই। আমরা সেই আমগাছের কাছে গেলাম। গাছটার বয়স অন্তত 50 বছর হবে।
এর শিক্ট মাটির উপর দিয়ে ছড়িয়ে আছে। প্রতাপ শিক্টগুলো গুনে দেখল, 1, 2, 3টা। 3 নম্বর শিক্টের নিচে খুঁড়তেই একটা লোহার বাক্স পেলাম। চাবি দিয়ে বাক্সটা খুলল প্রতাপ। ভেতরে আরও কিছু সোনার অলংকার, কিছু পুরনো মুদ্রা, একটা পুরনো মানচিত্র আর একটা বড় খাম। খামটা খুলে দেখি ভেতরে একটা দীর্ঘ চিঠি। ঋষাব সেটা পড়তে শুরু করল। আমার প্রিয় নাতিনাতনীরা, তোমরা এতদূর এসেছ দেখে আমি খুবই গর্বিত। এবার তৃতীয় আর শেষ ধাঁধা, আমাদের পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? এটা কোনো টাকা পয়সা বা সোনারূপা নয়। এটা এমন একটা জিনিস যা তোমাদের মধ্যেই আছে, যা তোমরা এই মুহূর্তেও অনুভব করছ। তুর্য বলল, এটা তো আর কোনো জায়গায় খোঁড়াখুড়ির ব্যাপার না। আমি মাথা চুলকে বললাম, আমাদের পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ কি হতে পারে? ঋষাব চিন্তা করে বলল, মা, আমার মনে হয় এটা আমাদের পারিবারিক ভালোবাসা। প্রতাপ বলল, হ্যাঁ, এটাই হতে পারে। আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাস। আমি চিঠিটা নিয়ে আরও পড়লাম, যদি তোমরা এই উত্তর দিয়ে থাকো, তাহলে তোমরা সঠিক। কিন্তু এই ভালোবাসার একটা প্রতীক আমি তোমাদের জন্য রেখে গেছি। এই মানচিত্র দেখো। মানচিত্রটা দেখি আমাদের গ্রামের পুরো এলাকা আঁকা। একটা জায়গায় লাল দাগ দেওয়া আছে। সেটা দেখে মনে হচ্ছে আমাদের বাড়ির পেছনের পুকুরের কাছে। তুর্য উৎসাহে বলল, এইটাই নিশ্চয়ই মূল গুপ্তধনের জায়গা। আমরা দৌড়ে সেই জায়গায় গেলাম। পুকুরের পাশে একটা ছোট্ট পাহাড়ের মতো জায়গা আছে। মানচিত্র দেখে বুঝলাম সেখানেই লাল দাগ দেওয়া। প্রতাপ খুঁড়তে শুরু করল। এবার আমি, ঋষাব আর তুর্য সাহায্য করতে লাগলাম। খোঁড়াখুড়ি করতে করতে আমরা গল্প করতে লাগলাম। ঋষাব বলল, মা, এই পুরো অ্যাডভেঞ্চারটা কেমন রোমাঞ্চকর। আমি বললাম, হ্যাঁ রে, আমাদের পূর্বপুরুষ কত বুদ্ধিমান ছিল। এমন সুন্দর করে ধাঁধা বানিয়ে রেখেছে। তুর্য বলল, আমার খুব মজা লাগছে। আমরা একসাথে কাজ করছি। প্রতাপ বল,